বরাবরই গম্ভীর বদমেজাজি অভিরাজ একজন শ্রেষ্ঠ প্রেমিক পুরুষও বটে। সে তার বউয়ের কাছে সব থেকে বেশি দুর্বল। এই যে আজকে অভির হাত কাঁপছে, ভয় পাচ্ছে অভি, অথচ গোটা দুনিয়াতে অভিরাজ কোনো কিছুতেই ভয় পায় না। গোটা একটা শহর চলে তার হাতের ইশারায়। সেই অভিরাজ ভীতু, এটা জনগণ মানবে? হাসবে না? বউকে একটু গভীরভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জন্মেছে মনের কোণে, কিন্তু ইচ্ছেকে প্রাধান্য দিতে চাচ্ছে না। ছোট্ট বউ তার, যদি বাড়াবাড়ি হয়ে যায়। কয়েক মুহূর্তের শারীরিক তৃপ্তির থেকে তার কাছে তার বউয়ের সুস্থতা অনেক আগে, কিন্তু তবুও মনটা আনচান করছে, অস্থির হয়ে উঠছে। বিছানার দুই প্রান্তে দুজন শুয়ে আছে। পুরো রুম জুড়ে বইছে বেলি এবং গোলাপ ফুলের সুবাস। ঘুম নেই কারোর চোখে। দুজন দুজনার হওয়ার তাগিদ দুজনের মনেই বইছে, অথচ কেউ প্রকাশ করতে নারাজ। হয়তো সংকোচ, হয়তো ভয়। অভি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আবেদনময়ী রুম, পরিবেশ, এমনকি পাশে থাকা রমণীয়। তারপর আবার শখের নারী। কোনো পুরুষ নিজেকে আটকাতে পারবে? হয়তো না। অনেক জল্পনা কল্পনা শেষে অভি নিজেই পূর্ণতার দিকে চেপে শোয়। হাত রাখে পূর্ণতার হাতের উপর। পূর্ণ যেন এটারই অপেক্ষায় ছিল। তাই অভি ছুঁয়ে দিতেই সাথে সাথে ঘুরে যায় অভির দিকে। চট করে চুমু খেয়ে নেয় গম্ভীর পুরুষের ললাটে। কপালে ভাঁজ পড়ে গম্ভীর মানবের। দুই হাতে শক্ত করে চাপটে ধরে ছোট্ট দেহখানা এবং দুষ্টুমির সুরে শুধায়, পাকনা হয়ে গেছো দেখছি, কে শেখায় এসব? লজ্জা পায় পূর্ণতা। মুখ লুকাতে চাই অভির বুকে, কিন্তু লুকাতে দেয় না অভি, বরং সময় নিয়ে দেখতে থাকে আবেদনময়ীর ওষ্ঠজোড়া। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে, যেন অভিকেই ডাকছে। ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে পূর্ণতার ওষ্ঠদয় হালকা ছুঁয়ে দেয় অভি। কেঁপে ওঠে পূর্ণতা, তীর তীর করে কেঁপে ওঠে ওষ্ঠ। অভিরাজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হামলে পড়ে ছোট্ট দেহের সুখ খুঁজতে। গভীর থেকে গভীর উন্মাদনায় প্রেয়সীকে মাতাল করে তোলে। বেহায়া হয়ে ওঠে হাত দুটো, ছুঁয়ে দেয় নারীর শরীরের কাতর অংশ। অস্পষ্ট স্বরে অভি বলে, আমার জান, কত অপেক্ষা করেছি আমি তোমাকে ছুঁয়ে দেবার জন্য। আমি পাগল হয়ে যাব তোমাকে ছাড়া, আমি বাঁচব না। তুমি আমার সুখ, আমার শান্তি। জান, আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব। পূর্ণতার জবাব দিতে পারে না। সে তো নিজেকে সামলে নিতেই হিমশিম খাচ্ছে। অভির উন্মাদনায় হারিয়ে যাচ্ছে। সুখ কষ্ট দুটোই তাকে গ্রাস করে নিচ্ছে। বাধা দিতে ইচ্ছে করছে, আবার ভালোও লাগছে। এ কেমন সুখ, এ কেমন অনুভূতি! স্বামীর দরজায় দাঁড়িয়ে আছে মমতা। দরজায় খিল লাগানো। ভেতরে রয়েছে পলি এবং সাহেব। বুকটা ফেটে যাচ্ছে মমতার। বিয়ের পর থেকে এমন কোনো রাত ছিল না যে রাতে সে স্বামীর সাথে ঘুমোয়নি। মানুষটার বুকে মাথা না রাখলে তার যে ঘুম আসে না, অথচ মানুষটাকে দেখো, অন্য নারীকে নিয়ে দিব্যি ঘুমোচ্ছে। চোখ দুটি ভিজে ওঠে মমতার। কলিজা ফেটে যাচ্ছে। হাঁটু মুড়ে বসে পড়ে দরজার সামনে। আঁচলে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে থাকে। মিষ্টি এবং পূর্ণতা স্কুলে এসেছে। তাদের স্কুল অবধি পৌঁছে দিয়ে গিয়েছে পূর্ণতার শ্বশুর মনোয়ার, এবং সে বাইরে বসে চা খাচ্ছে। ওদের নিয়ে ফিরবে, এমনিতেও তার কোনো কাজ নেই। ছোটবেলা থেকেই তারা তিন ভাই বাবার টাকায় বসে বসে খায়। ক্লাসরুমের এক কোণায় বসেছে মিষ্টি এবং পূর্ণতা। ব্যাগের ভেতরে মুঠো ফোন রেখে ক্ষণে ক্ষণে মেসেজ লিখে যাচ্ছে মিষ্টি। সেই মেসেজ প্রদান করছে ইফতিয়ার চৌধুরীকে। পূর্ণতা কপালে তিনটে ভাঁজ ফেলে তাকিয়ে আছে মুঠো ফোনের দিকে। ইফতিয়ার চৌধুরীর সম্পর্কে জানতে চাই পূর্ণ, চিনতে চাই তাকে। মিষ্টিকে ভালো রাখবে সে? এত সব চিন্তার মধ্যেই ক্লাসে স্যার ঢুকে পড়ে। ভাবনায় ব্যাঘাত ঘটে পূর্ণতার। মিষ্টিও মুঠোফোন বন্ধ করে ফেলে রাখে বইয়ের নিচে। মনোযোগী হয় পড়ালেখায়। টিফিন পিরিয়ডে পূর্ণতা মিষ্টিকে ফাঁকি দিয়ে বেরিয়ে যায় স্কুল থেকে। পেছনের দরজা দিয়ে বেরিয়েছে বিধায় মনোয়ার দেখেনি তাকে।
পূর্ণতা শুনেছে এখানেই ইফতিয়ার চৌধুরীর বাড়ি। কিছুক্ষণ হাঁটতেই পেয়ে যায়। চিনতে অসুবিধে হয় না, কারণ এরকম রাজপ্রাসাদ গোটা শহরে একটাই আছে, সাদা এবং নীল রঙে আবৃত বাড়িখানা। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই বাড়ির সামনেও বিশাল জায়গা জুড়ে রয়েছে কালো গোলাপের বাগান। গোলাপ গাছগুলো এমন আকৃতিতে লাগানো হয়েছে যে দেখলেই একটা নাম বোঝা যাচ্ছে। নামটা দেখে পূর্ণতার চোখ জ্বলে ওঠে, রহস্যের গন্ধ পায় এবং খুব ভালো করেই বুঝতে পারে মিষ্টি ঠকে যাচ্ছে। পূর্ণতা নাম লেখা গোলাপ বাগানে আবার নজর দেয়, পুরনোটা নামটা নিজের মনে উচ্চারণ করে এবং দৃষ্টি সরিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়ায়। আপনা আপনি খুলে যায় কাচের তৈরি গেট। পূর্ণতা কোনো কিছু চিন্তা না করেই ঢুকে পড়ে এবং সাথে সাথে তার মাথায় কালো, লাল এবং সাদা গোলাপের পাপড়ি পড়তে শুরু করে। সামনে গোলাপের পাপড়ি দিয়ে লেখা, ওয়েলকাম প্রিয় পূর্ণতা, তোমার রাজ্যে তোমাকে স্বাগতম। ভারী অবাক হয় পূর্ণতা। এসব কি? স্কুল ব্যাগটা বুকের সাথে চেপে ধরে পূর্ণতা। একটু ভয় পাচ্ছে সাহসী পূর্ণ। লম্বা চুলগুলো খোপা করে সাদা হিজাব দিয়ে মাথা ঢেকেছে। মুখে নেই কোনো সাজসজ্জা। তীব্র রোদে ফর্সা গাল দুটো রক্তিম রং ধারণ করেছে। ওষ্ঠচূড়া শুকনো হয়ে চামড়া ফুটছে। পূর্ণতা জিভ দ্বারা ওষ্ঠ ভিজিয়ে সামনে এগোতে থাকে। বাড়ির মেইন দরজা অবধি পূর্ণতার মাথায় ফুলের পাপড়ি পড়তেই ছিল। মেইন দরজা খোলা হওয়াতে খুব সহজেই পূর্ণতা ভেতরে ঢুকে পড়ে এবং সবার আগে নজর পড়ে ইফতিয়ার চৌধুরীর দিকে, যে আয়েশ করে বসে আছে মখমলের সোফায়। পোস্টারে দেখেছিল ইফতিয়ারের ফটো, তাই চিনতে অসুবিধে হয় না। তবে মানতেই হবে লোকটা ফটোর থেকেও বাস্তবে আরও বেশি সুদর্শন। ফর্সা গালের চাপ দাড়িতে নতুন নকশা এঁকেছে, বেশ মানিয়েছেও। কালো শার্টে অদ্ভুত সুন্দর লাগছে। লোকটার সৌন্দর্য দেখে পূর্ণতা মাশাআল্লাহ বলে মনে মনে এবং মিষ্টির পছন্দের তারিফও করে। পূর্ণতাকে দেখে ইফতিয়ার দাঁড়িয়ে যায়, মাথা নুইয়ে পূর্ণতার দিকে এগিয়ে আসে। চোখে মুখে তার আকুলতা নিয়ে সালাম দেয় ইফতিয়ার। আসসালামু আলাইকুম। পূর্ণতা সালামের জবাব দেয়। ইফতিয়ার তাকায় পূর্ণতার দিকে, অতঃপর জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, বসুন প্লিজ। রোদে ভীষণ কষ্ট হচ্ছে আসতে। ইস, মুখটা লাল হয়ে গেছে। পূর্ণতা দাঁতে দাঁত চেপে শুনতে থাকে ইফতিয়ারের কথা। এতটা যত্ন সে আশা করেনি। ধন্যবাদ ভাইয়া, আমি এখানে বসতে আসিনি, আপনার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, বলবো তো কথা। বসে কথা বললে ভালো হবে না? পূর্ণতা জবাব না দিয়ে বসে পড়ে। ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে বোতলের পুরো পানিটা খেয়ে চোখ বন্ধ করে একটু দম নেয়। ইফতিয়ার মনোযোগ দিয়ে দেখতে থাকে পূর্ণতার কর্মকাণ্ড। এই মেয়েটার সব কিছুতেই মিশে আছে মুগ্ধতা। মিষ্টি আপনাকে খুব ভালোবাসে, আপনি কি তাকে ঠকাচ্ছেন? পূর্ণতার সরাসরি কথায় হাসে ইফতিয়ার। হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে, পূর্ণতার ঠিক মুখোমুখি। অভিরাজ মানুষটা ভালো না, ভীষণ স্বার্থপর সে। গতকাল আশা নামের একটা মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। মানুষ মারতে তার হাত কাঁপে না। তুমি তার সাথে ভালো। বাকিটা শেষ করতে দেয় না পূর্ণতা, দাঁড়িয়ে যায়। আমি ভালো না থাকলেও আপনার কাছে কখনোই আসবো না। বউয়ের কাছে বরের দুর্নাম করতে একটুও লজ্জা করছে না আপনার? ইফতিয়ারও দাঁড়িয়ে যায়। করছি না তো পূর্ণতা, তুমি আমার হবে, হবে। তুমি আমার জন্য অপেক্ষা কেন করলে না? আমি সারা জীবন তোমাকে না পাওয়ার যন্ত্রণায় তাপড়াবো? এটা হবে না। একটু থামে ইফতিয়ার, তারপর শান্ত গলায় বলে, সংসার ছেড়ে অভিকে ছেড়ে চলে আসো আমার কাছে। রানীর মতো করে রাখবো তোমায়। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। 2 কদম এগিয়ে ইফতিয়ারের মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, আমি আমার এমপি সাহেবকে ভীষণ ভালোবাসি। আমার শরীর কেটে হৃদয় বের করে দেখুন, সেখানে এমপি সাহেবের নামটা লেখা আছে। ভালোবাসা পাপ না, আপনার ভালোবাসাকে আমি সম্মান করি। আপনি দয়া করে মিষ্টির জীবনটা নষ্ট করবেন না। ও খুব ভালো মেয়ে, আপনিও ভালো মানুষ, ভালো থাকবেন। বলেই পূর্ণতা চলে যায়। ইফতিয়ার তাকিয়ে থাকে। কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে তার, হৃদয় শান্ত হয়েছে। বুকের বাপাশে হাত চেপে ধরে ইফতিয়ার, বিড়বিড় করে বলে, তোমাকে আমি ভালো রাখবো পূর্ণতা, খুব ভালো রাখবো তোমায়। অভিকে চেনাবো তোমায়। শুধু একটু সময় প্রয়োজন আমার।
বাসায় চলে আসে পূর্ণতা। কালো গোলাপ বাগানের পেছন থেকে বেশ আওয়াজ আসছে। মন মেজাজ ভালো নেই, তবুও কিসের আওয়াজ জানার বেশ আগ্রহ বাড়ে, তাই সেই দিকে পা বাড়ায়। বরাবরই পূর্ণতার আগ্রহ বেশি, এই দিকে কিছু একটা আছে, এটা আগে থেকেই আন্দাজ করেছিল পূর্ণতা। বাগানের পিছনে ছোট ছোট কিছু ঘর আছে, টিনের তৈরি। সেই ঘরগুলো থেকেই আওয়াজের উৎপত্তি। বেশ কিছু মানুষ আছে ওই ঘরগুলোতে, ছেলে মেয়ে উভয়ই। কণ্ঠ শুনেই সেটা বুঝে ফেলে। পূর্ণতা সতর্ক হয়, মন কু ডাকছে, বুঝতে পারছে কিছু তো আছে ওই ঘরে। আওয়াজগুলো বেশ অশ্লীল। নজর বোলায় পূর্ণতা, নজর বোলায় পূর্ণ। সবগুলো ঘরের দরজা বন্ধ। বেলা কয়টা বাজে? 2টা বা 3টে বাজবে, সময় খেয়াল নেই ঠিক পূর্ণতার। হঠাৎ খুব পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে পূর্ণতার কানে। বুকটা কেঁপে ওঠে পূর্ণতার। জানালার কাছে চলে যায়, খুব সাবধানে জানালা একটু ফাঁকা করে উকি দেয় সেই রুমে। সাথে সাথে পূর্ণতার কলিজা লাফিয়ে ওঠে, হাত পা কাঁপতে শুরু করে, চোখ দুটো টলমলো করে ওঠে, কাঁপা কাঁপা ওষ্ঠদ্বয় নাড়িয়ে বলে ওঠে, আমার এমপি সাহেব এমনটা করতে পারে না, এসব মিথ্যা। তখনই অভির নজর পড়ে পূর্ণতার জল ভর্তি আখি পল্লবের দিকে। থেমে যায় অভি। মৃত্যু খুব ছোট একটা শব্দ, কিন্তু এর ওজনটা ভীষণ ভারী। এই যে মিতু কাটা গলা নিয়ে ছটফট করছে, একটু আওয়াজ করতে পারছে না। গলগল করে রক্ত পড়ে ফ্লোর লাল হয়ে যাচ্ছে, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। দীর্ঘক্ষণ ছটফট করে অতপর স্থির হয়ে পড়ে রয়। থেমে যায় দেহখানা, হাত দুটো অনাদরে পড়ে যায় ফ্লোরে। মুখটা হা হয়ে রয়, জল ভর্তি আখি পল্লব বন্ধ হয়ে যায়। মুহূর্তেই পরিবেশ নিশ্চুপ হয়ে যায়। জানালার বাইরে থেকে এই দৃশ্য দেখে পূর্ণতা হাত পা কাঁপছে তার। 2 গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। অভির নজর পড়ে পূর্ণতার দিকে, চমকায় সে। হাত থেকে পড়ে যায় রক্ত মাখা চাকুটা। এদিক ওদিক নজর ঘুরিয়ে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়। অভি ছাড়াও এই রুমে উপস্থিত ছিল আরও 2 জন পুরুষ। তাদের মধ্যে একজন অভির পিঠ চাপকে বলে ওঠে, গুড জব অভিরাজ, এই জন্যই তোমাকে এত ভালো লাগে। অভি এক পলক তাকায় পূর্ণতার দিকে, চোখে চোখ পড়ে। পূর্ণতার করুণ দৃষ্টি, সে বিশ্বাস করতে পারছে না। ইফতিয়ারের কথা সে আমলে নেয়নি, কিন্তু এই মুহূর্তে চোখের সামনে সবটা পরিষ্কারভাবে দেখবে এটাও আশা করেনি। পূর্ণতার মন বলছে এসব মিথ্যে, তার এমপি সাহেব এমনটা করতেই পারে না, কিন্তু চোখের সামনে সবটা দেখে অস্বীকার করবে কি করে? অভি কাঁধ থেকে লোকটার হাত সরিয়ে দিয়ে বলে, আপনার থেকে বাহবা পেতে আমি এমনটা করিনি, বেইমানির ফল ছিল এটা। লোকটা একটু অপমানিত বোধ করে, 2 কদম পিছিয়ে যায়। অন্য একটা লোক বলে, তাহলে আমরা কি বাকিদের নিয়ে যেতে পারি? অভি জবাব দেয় না, আবারও তাকায় জানালার পানে, কিন্তু পূর্ণতা নেই। কপালে চিন্তার ভাঁজ পড়ে অভির। কোথায় গেল মেয়েটা? বাড়িতে তো অবশ্যই যায়নি। তাহলে? অভির থেকে জবাব না পেয়ে লোকটা বলে, কিছু বলুন। একটু সময় চাই আমার, আপনারা এবার আসতে পারেন। লোকগুলো মাথা নাড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে। অভি কাউকে কল করে মৃত্যুর লাশটা নদীতে ফেলে দিতে আদেশ দেয়। পূর্ণতা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখে। মোট 8টা রুম রয়েছে। সবগুলো রুমেই রয়েছে 12 থেকে 20 বছর বয়সী মেয়েরা। সবগুলো মেয়ের পোশাক খুবই নোংরা। আশ্চর্যজনক বিষয় হলো এখানে কমলাও রয়েছে, এবং সেও হাঁটু অবধি পোশাক পরেছে। বুদ্ধিমতী পূর্ণতার বুঝতে বাকি নেই এখানে আসলে কি চলে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় পূর্ণতা। হিজাব দ্বারা মুখটা ঢেকে ফেলে। অভিকে কক্ষ থেকে বের হতে দেখে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। অভি চলে যেতেই জমিদার সাহেব প্রবেশ করে নোংরা বাড়িতে। হাসি মুখে ঢুকে পড়ে একটা রুমে এবং মেতে ওঠে মজায়। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে পূর্ণতা। মনে মনে কঠিন ধিক্কার জানায় জমিদার বাড়ির পুরুষদের, অতপর মনে মনে আওড়ায়, কাউকেই বাঁচতে দিব না আমি, কাউকে না। নিজ কামরায় প্রবেশ করতেই আজ কেউ বিছানার উপরে ডায়েরিখানা পায় পূর্ণতা। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে চটজলদি ডায়েরি খোলে। আজকে লাল কালি দিয়ে লেখা রয়েছে, আগামীকাল মেয়েগুলোকে পাচার করা হবে বিদেশে, তোমাকে বাঁচাতে হবে সবাইকে। এমন কিছু করো পুণ্য যাতে মেয়েগুলো বেঁচে যায় আর কেউ তোমাকে সন্দেহ না করে।
ডায়েরি বন্ধ করতে গিয়েও বন্ধ করে না। মনে হয় পরবর্তী পৃষ্ঠায় কিছু আছে, তাই পৃষ্ঠা উল্টাই পূর্ণতা এবং পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাই, নিষ্ঠুর পৃথিবীর অধম মূর্খ আমি, বন্দী ওদের কাছে। তোমাকে বাজাতে পাপী হয়েছি, ঘৃণিত তোমার চোখে। ধপ করে বিছানায় বসে পড়ে পূর্ণতা। হাজার প্রশ্ন মাথায় ঘুরছে তার। ডায়েরিটা অভির নয় তো? কিন্তু অভির হাতের লেখা পূর্ণতা দেখেছে, একটুও মিল নেই। কে লেখে এই ডায়েরি? আর কি মানে এই কথাগুলোর? পোশাক পাল্টে গোসল সেরে নেয় পূর্ণতা। অভি ফেরেনি এখনো। কোথায় গেছে জানাও নেই। পূর্ণতা মিষ্টির রুমে যায়। ঘুমিয়ে আছে মেয়েটা। হাতের তালুতে ইফতিয়ারের নামখানা জলজল করছে। শুধু হাতে নয়, ব্যাগ পড়ার টেবিল এবং দেওয়াল জুড়েও লিখে রাখে নামটা। বড্ড ভালোবাসে মানুষটিকে। মিষ্টির মাথায় হাত বুলিয়ে দেয় পূর্ণতা, কপালে চুমু দেয়, তারপর গায়ে কাঁথা টেনে দিয়ে রুম থেকে বের হয়। মুখোমুখি হয় ঈশানের। ঈশান মাথা নিচু করে ফেলে। পূর্ণতা ভনিতা ছাড়াই সোজা সাপটা বলে, মিতুকে আপনার ভাই খুন করেছে, জানেন আপনি? ঈশান ছোট করে জবাব দেয়। অবাক হয় পূর্ণতা। ভালোবাসার মানুষটিকে বাবা বিয়ে করে আনলো, তবুও বাবার প্রতি এতটুকুও অভিযোগ ছিল না ঈশানের। আর আজকে বড় ভাই খুন করে ফেললো ভালোবাসার মানুষটিকে, তবুও এতটুকুও অভিযোগ নেই। কষ্ট হচ্ছে না আপনার? ঈশান মৃদু হাসে, চোখে তার পানি টলমল করছে। হচ্ছে কষ্ট, ভুল মানুষকে ভালোবেসেছিলাম। এখানে মিতুর দোষ কোথায়? মিতু দাদা ভাইয়ের সাথে জড়িত। সবাই মিলে ফন্দি করেছিল কালকে বাকি মেয়েদের সাথে তোমাকে বিক্রি করে দেওয়ার। মিতুকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার খাবারের নেশা জাতীয় কিছু মিশিয়ে দেওয়ার। চোখ দুটো বন্ধ করে ফেলে পূর্ণতা। বুকটা কাঁপছে তার। যতই সাহসী দেখাক, ভেতরে ভেতরে ভীষণ দুর্বল পূর্ণতা। ঈশান আবার বলে, আমরা 4 ভাই আছি তোমাকে বাঁচানোর জন্য, তারপরও তোমাকে সতর্ক থাকতে হবে ভাবি। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে। আপনার ভাই কোথায়? জানি না। পূর্ণতা আর কথা বাড়ায় না, বড় বড় পা ফেলে এগিয়ে যায় সাহেবের কক্ষের দিকে। কিন্তু সেখানে গিয়ে এমন কিছু দেখে যেটা পূর্ণতার পায়ের তলার মাটি সরে যায়। আপনা আপনি হতে চলে যায় আপনা আপনিই হাত চলে যায় মুখে। এই বাড়িতে পূর্ণতার একমাত্র ভরসা ছিল শিউলি, যে পূর্ণতাকে মেয়ের মতো আদর দিয়েছে, যার চোখে পূর্ণতা, অভি, মিষ্টি এবং তার জন্যে ভালোবাসা দেখছে। তাকে কি সন্দেহ করা যায়? এই যে শিউলি জমিদার সাহেবের পাশে বসে আছে, হাত টিপে দিচ্ছে, মনা আরেক পাশে বসে আছে। বেশ হাসাহাসি করে তারা কিছু নিয়ে আলোচনা করছে। শিউলি বরাবরই সাহেবের থেকে দূরত্ব বজায় রেখে চলে। শ্বশুর শাশুড়ির সামনে মাথা তুলে কখনোই কথা বলেনি সে, অন্তত পূর্ণতা কখনো দেখেনি। বরাবরই ভীতু, নম্র, ভদ্র, সাদাসিধে শিউলি বেগম। তবে আজকে সেই শিউলি বেগমকে চিনতে পারছে না পূর্ণতা। এটা কেমন রূপ তার! জমিদার দাঁড়িয়ে যায়। তাহলে আগামীকাল বৌমা তুমি পূর্ণতাকে রেডি করবে। শিউলি মাথা নেড়ে সম্মতি জানায়। জমিদার বেরিয়ে যায়। পূর্ণতা আড়ালে দাঁড়ায়। জমিদার যেতেই মনা বলে ওঠে, মামুনি, শুধু পূর্ণতা নয়, মিষ্টিকেও কালকে বিদায় করা দরকার। শিউলি বোধহয় একটু চমকালো। এটা করা যাবে না। সকলের চোখের মনি মিষ্টি, তার কিছু হলে সবে ভেঙে পড়বে। মনা মাছি তাড়ানোর মতো করে হাত বাড়ায়। আরে ধুর, তুমি সকলের চিন্তা কেন করছো? নিজেরটা ভাবো। মিষ্টিকে না সরালে আমাদের পরিকল্পনা কখনোই সফল হবে না। শিউলি জবাব দেয় না, গভীরভাবে কিছু একটা চিন্তা করে। কান্না পায় না পূর্ণতার। মনে পড়ে মায়ের বলার একটা কথা। পূর্ণা যখন ক্লাস 8-এ পড়ে তখন একটা মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন সেই মেয়েটা পূর্ণতাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল কচুরি পানা ভর্তি পুকুরে। মরতে মরতে বেঁচে ফিরেছিল পূর্ণতা। সেলিনা সেদিন মাথায় হাত বুলিয়ে বুকে চাপটে ধরে বলেছিল, আম্মা, নিজের সায়াডারও বিশ্বাস করবা না কখনো। এই দুনিয়ার স্বার্থ ছাড়া কেউ তোমারে ভালোবাসবো না। মানুষ হচ্ছে দুনিয়ার সবথেকে বড় বেঈমান প্রাণী। বাঘের মুখ থেকেও ফিরে আসা যায়, বাঘের মনেও মায়া আছে, কিন্তু মানুষের কবল থেকে কখনো ফিরে আসতে পারবে না। মানুষের মনে মায়া নাই। তাচ্ছিল্য হাসি পূর্ণ। এই মুহূর্তে অভিকে দরকার তার।
অশান্ত মনটাকে শান্ত করছে পাষাণ পুরুষের স্পর্শ প্রয়োজন। লোমশযুক্ত বুকটাতে মাথা পাতলেই মস্তিষ্ক শীতল হবে, কিন্তু কোথায় সেই পুরুষটা? পূর্ণতা পুনরায় নিজ কক্ষে ফিরে আসে এবং দেখতে পায় বিছানায় ভাতের থালা নিয়ে বসে আছে অভি। পূর্ণতার মনে পড়ে সারাদিন কিছু খায়নি সে। ধীর পায়ে এগিয়ে যায় শখের পুরুষের দিকে। অভি কিছু বলতে গেলে তাকে চুপ করিয়ে কোলে বসে পড়ে, মাথায় রাখে লোমশযুক্ত বুকে। চৈত্র মাসের গরমে ঘেমে নিয়ে একাকার অভি। পারফিউমের করা গন্ধ এবং ঘামের গন্ধ মিশে অদ্ভুত একটা গন্ধ নাকে লাগছে। পূর্ণতা নাক টেনে গন্ধ শুকে নেয়। অভি ভাত মেখে পূর্ণতার মুখে দেয়, বুকে মাথা রেখেই খেতে থাকে পূর্ণতা। আপনাকে আমি বড্ড বেশি ভালোবাসি এমপি সাহেব, আমাকে আগলে রাখুন আপনার বুকে, হারাতে দিয়েন না। গভীর রাত, ঘড়ির কাঁটায় 2টা ছুঁই ছুঁই। চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। মাঝে মধ্যে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আছে। রাস্তার পাশে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ইফতিয়ারকে। হাঁটু মুড়ে বসে আছে সে পিচ ঢালা রাস্তায়, কানে ফোন, পরনে ঢিলে ঢালা কালো টি শার্ট এবং 3/4 প্যান্ট। মিষ্টি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে শখের পুরুষকে। মানুষটিকে দেখার তৃষ্ণা মেটে না মিষ্টির। একটানা 2-4 দিন তাকিয়ে থাকতে পারলে বোধহয় মন ভরতো। আজকে লোকটাকে বেশ উসখুস লাগছে। দূর থেকেও মিষ্টি বুঝতে পারে বেশ অশান্ত সে, কোনো কারণে চিন্তিত। ইচ্ছে করে জিজ্ঞেস করতে, কিন্তু সাহস হয় না। দুইজনে নীরব রয়েছে বেশ কিছুক্ষণ যাবৎ। মিষ্টি ইফতিয়ারের নিঃশ্বাসের শব্দ শুনছে। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে চাপটে জড়িয়ে ধরতে মানুষটিকে, বলতে, আপনার সব দুঃখগুলো আমাকে দিয়ে আমার সুখ আপনি নিয়ে নিন। আপনার বিরহে জর্জরিত অদলখানা আমার বুকে যে তীরের মতো আঘাত হানে, আমি সহ্য করতে পারি না। ইফতিয়ার হঠাৎ প্রশ্ন করে, পূর্ণতাকে ভালোবাসো মিষ্টি? মিষ্টি চমকায়, কেননা সে অন্য চিন্তায় বিভোর ছিল। একটু সময় নিয়ে জবাব দেয়, হ্যাঁ, ভীষণ ভালোবাসি। আমিও ভালোবাসি। মৃদু হাসে মিষ্টি, আঁখি পল্লব ভিজে ওঠে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণাগুলো দলা পাকিয়ে যায়। ধরে আসা গলায় বলে, জানি আমি, আর এটাও জানি পূর্ণতার খোঁজ খবর রাখার জন্যই আমার সাথে কথা বলেন। ইফতিয়ার জবাব দেয় না, হয়তো অপরাধ বোধ হচ্ছে। মিষ্টি সময় নেয় না, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে ওঠে, আমি আপনার থেকে ভালোবাসা চাই না, শুধু আপনাকে ভালোবাসতে চাই। আপনার দুঃখের ভাগীদার হতে চাই, খারাপ সময়ে কাঁধে হাত রাখতে চাই। যখন ভাবির কথা মনে পড়ে, আপনার বুকে অসহ্য যন্ত্রণা শুরু হবে, সেই মুহূর্তে আপনার বুকে আমার মাথা রেখে যন্ত্রণা কমিয়ে দিতে চাই। আমি আপনার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। ইফতিয়ার আলতো হাসে। তুমি থাকতে চাইলে আমি রেখে দেব, কথা দিলাম। তবে কখনো বিরক্ত হলে পূর্ণতার প্রতি আমার পাগলামি না মানতে পারলে সসম্মানে মুক্তি দিব। আমি কখনোই বিরক্ত হব না, আপনাকেও কথা দিলাম। অতঃপর আবারও দুজন চুপ করে যায়। মিষ্টি বলে, এত রাতে এখানে আসলেন যে, বাসায় যাবেন না? ইফতিয়ার দীর্ঘশ্বাস ফেলে। অভিবাসায় নেই, পূর্ণতা একা। রাত পোহলে বন্দি করে রাখে মেয়েদের বিদেশ পাচার করা হবে। তোমার দাদা ভাই উঠে পড়ে লেগেছে পূর্ণতাকে শেষ করতে। আমার যে পূর্ণতাকে বাঁচাতেই হবে। নিজের পরিবারের প্রতি আকাশ সমান রাগ মিষ্টির, কিন্তু কখনো কাউকে অভিযোগ করেনি। বড্ড ইচ্ছে করে কাউকে জড়িয়ে ধরে বলতে, এখান থেকে নিয়ে যাও আমায়, এখানে মানুষ থাকে না। কে যাবে কোথায় নিয়ে? কে শুনবে কথা? কেই বা নিয়ে যাবে? ইফতিয়ার বলে। মিষ্টি ঘুমাও এবার, রাখছে। বলেই ইফতিয়ার কল কেটে দেয় এবং সরে যায় রাস্তা থেকে। হয়তো লুকিয়ে পড়ল। মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে রুমে যায়। ঘুম আসবে না এই মুহূর্তে, মাকে বড্ড প্রয়োজন। ফোনটা লুকিয়ে রেখে মিষ্টি শিউলির রুমে যায়। এমনটা সে প্রায়ই করে। ঘুম না আসলে বাবা মায়ের মাঝখানে গিয়ে শুয়ে পড়ে। আজকে বাবা মায়ের কামরার কাছাকাছি যেতেই দেখতে পায় শিউলি পূর্ণতার কক্ষের দিকে যায়। মিষ্টি মা বলে ডেকে ওঠে। চমকায় শিউলি। হাতে থাকা নেশা জাতীয় তরল পদার্থের শিশিটা লুকিয়ে ফেলে শাড়ির আড়ালে। একটু হাসার চেষ্টা করে বলে, তুই ঘুমোসনি? মিষ্টি আহ্লাদি হয়ে জড়িয়ে ধরে শিউলিকে। মায়ের বুকে মুখ লুকিয়ে বলে,
ঘুম আসছে না মা, তুমি কি ভাবির রুমে যাচ্ছিলে? চলো চলো, আমরা তিনজন আজকে একসাথে ঘুমাই। বলেই শিউলির বুক থেকে মাথা তুলে মিষ্টি, তারপর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুমে। পূর্ণতার চোখে সবেই ঘুম জড়ো হয়েছে, চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে তলিয়েছে প্রায়। তখনই দরজা খোলার শব্দ কানে আসে। এক লাফে উঠে বসে পূর্ণতা, দরজার দিকে তাকিয়ে দেখে মিষ্টি এবং শিউলি। মিষ্টি হেসে পূর্ণতার পাশে বসে। ভাবি আজকে আমরা একসাথে ঘুমাবো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় পূর্ণতা। মনে মনে সে অবাক ভয় পেয়ে আছে। ক্ষণে ক্ষণে মনে হচ্ছে অভিকে বোধহয় হারিয়ে ফেলবে, দুষ্টু লোকদের কবলে পড়ে যাবে, হাজার পুরুষের ছোঁয়া লাগবে শরীরে, নষ্ট মেয়ে উপাধি পাবে। এসব মনে হতেই ভয়ে শিউরে উঠছে সে, বড্ড অসহায় লাগছে। অভি যখন চলে গেল পূর্ণতার ইচ্ছে করছিল লোকটাকে বলতে, আজকে আমাকে একা রেখে কোথাও যাইয়েন না দয়া করে, কিন্তু বলতে পারেনি। মনের মধ্যে অভিকে নিয়ে সন্দেহ দানা বাঁধছিল। মনে হচ্ছিল অভিযুক্ত নেই তো এসবে, কোথায় যায় সে? কিন্তু তখনই আবার মন কেঁদে বলে উঠছে, যার বাপ আজরের হাড় দ্বারা আমার সৃষ্টি করা হয়েছে তাকে অবিশ্বাস করার আগে যেন আল্লাহ আমায় মরণ দেয়। মিষ্টি শুয়ে পড়েছে। শিউলিও আলতো হেসে বিছানায় এসে বসে, পরম যত্নে হাত বুলিয়ে দেয় পূর্ণতার মাথায়, চুমু খায় কপালে। পূর্ণতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুকের কাছে টেনে নিয়ে মাটির কাছে ফেলে দেওয়া মানুষগুলোর মুখে এত মায়া কেন থাকে? নিখুঁত অভিনয় মানুষ করে কি করে? ওদের বুক কাঁপে না, মায়া হয় না। মিষ্টি কোমর চড়িয়ে ধরে শিউলির। তুমি সব থেকে ভালো আমার মা। ভাবি শুয়ে পড়ো, আমার মায়ের হাতে জাদু আছে, মাথায় হাত বুলিয়ে দিবে আর দেখবে ঘুম পেয়ে যাবে। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ে শিউলি মাঝখানে, আর দুই পাশে পূর্ণতা এবং মিষ্টি। মা কখনো খারাপ হতে পারে না, চোখের দেখা ভুল হতে পারে, তাই না মা? পূর্ণতা শিউলির বুকে মাথা রেখে বলে। শিউলি জবাব দেয় না, শুধু আলতো হাসে। খুব সকালে শিউলি জেগে যায়। পূর্ণতা আর মিষ্টি ঘুমুচ্ছে। আস্তে আস্তে উঠে পড়ে শিউলি, কোমর হতে শিশি বের করে একটুখানি তরল পদার্থ খুব সাবধানে পূর্ণতার ঠোঁটের ওপর ঢেলে দেয়। অতপর অতি দ্রুত শিশি লুকিয়ে ফেলে কোমরে। তাড়াহুড়ো করে নেমে যায় বিছানা হতে, চটি পায়ে চাপিয়ে চলে যাবে। তখন পূর্ণতা হাত ধরে ফেলে শিউলির। চমকে ওঠে শিউলি, শুকনো ঢোক গিলে তাকায় পূর্ণতার পানে। আধবোঝা চোখ মেলে করুণ গলায় পূর্ণতা বলে, মা আমি মরে গেলে দয়া করে এই বাড়ির এক কোণায় কবর দিতে বলিয়ে নামায়। আমি আমার স্বামীর বাড়ির মাটিতে মজে যেতে চাই। শিউলি কিছু বলার ভাষা খুঁজে পায় না। পূর্ণতার হাত ছাড়িয়ে চলে যায়। অভি ফেরেনি। পূর্ণতা অপেক্ষা করছিল অভির জন্যে। যতক্ষণ পর্যন্ত হুঁশ ছিল আল্লাহর কাছে প্রার্থনা করছিল অভির দেখা পাওয়ার জন্য। এখন চোখ মেলে তাকাতে পারছে না পূর্ণা। অস্থির হয়ে উঠছে ক্ষণে ক্ষণে, উঠে বসার শক্তিও তার নেই। কথা বলছে মনে মনে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। পূর্ণতা খুব ভালো করে বুঝতে পারছে তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। শক্তপোক্ত পুরুষালী হাতের স্পর্শে পূর্ণতার হৃদয় ক্ষত বিক্ষত হচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এমপি সাহেব বাঁচান আমায়, আমার ফুলের মতো পবিত্র গায়ে পরপুরুষের স্পর্শ লাগতে দিয়েন না। পূর্ণতার এমপি সাহেব আসে না। আল্লাহ আমার জানটা কবজ করে নিন, পরপুরুষ স্পর্শ করার আগে আমাকে দুনিয়া থেকে তুলে নিন আল্লাহ। আমি কলঙ্কিত হওয়ার আগেই মৃত্যুকে আলিঙ্গন করতে চাই, আমার দোয়া কবুল করুন আল্লাহ। চোখ ধাঁধানো সুন্দরী পূর্ণতাকে প্রথম নজরে দেখে সব পুরুষের হৃদয়ে কেঁপে উঠবে। আর যদি হয় সেই পুরুষ নারী লোভী, তাহলে তো তাদের মুখ দিয়ে লালা ঝরবে। ঠিক তেমন একটি পরিস্থিতি হয়েছে জমিদার বাড়ির অতিথিশালায়। জমিদার সাহেব অগোচরে বিদেশি খরিদ্দারদের দেখিয়েছে পূর্ণতাকে। দেখেই তাদের লোভ লেগে গেছে। কিশোরী পূর্ণতাকে বিছানায় তোলার ইচ্ছে তখন থেকেই মনে জেগেছে। অপেক্ষার প্রহর গুনছে তারা। জমিদারও সুযোগ বুঝে মোটা টাকা দাবি করেছে এবং ওনারা রাজি হয়ে গিয়েছে। আগাম টাকাও দিয়ে দিয়েছে। অতিরিক্ত পাকনা পূর্ণতাকে বাড়ি ছাড়া করতে পারবে এবং হাতে মোটা অঙ্কের বেশ কিছু টাকাও পড়বে।
এক ঢিলে দুই পাখি মারতে পেরে জমিদার বেজায় খুশি। তার খুশির মাত্রা আরও বেড়ে যায় যখন দেখতে পাই ইফাত পূর্ণতাকে কোলে করে নিয়ে আসছে, মুখটা ঢেকে এনেছে। এটা অবশ্যই জমিদারই বলেছে। ইফাদের মুখে হাসি নেই, কারণ তার খটকা লাগছে। পূর্ণতাকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে তার বহুদিনের। আজকে সে সফল। নরম তুলতুলে পূর্ণতা তার কোলে। একটু পরেই নিজের পুরুষালী চিত্তে পিষে ফেলবে বাকিদের সাথে। সবাই মিলে ভোগ করবে তেজি নারীকে। তবুও মন মানছে না ইফাদের। এই নারীটির ছোঁয়া তার পরিচিত মনে হচ্ছে। মোলায়েম হাতজোড়া চেনা চেনা লাগছে। পূর্ণতার মুখটা দেখে তারপর ওনাদের হাতে তুলে দিতে পারলে বোধহয় মনের জ্বালা মিটত। সাহেব এগিয়ে আসে, সাদা চাদর দিয়ে ঢেকে রাখা পূর্ণতার দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হাসে। এনেছো তাহলে? ইফাত ছোট্ট করে জবাব দেয়, যাও, এই অবস্থায় গাড়িতে তুলে দিয়ে এসো। অভিকে বন্দি করে রেখেছি আমি, যে কোনো সময় চলে আসবে। ইফাত এগোতে গিয়ে এগোতে পারে না, পা যেন চলছে না তার। কোনো একটা মায়াজালে বন্দি সে। তারই মধ্যে দুজন বিদেশি লোক এগিয়ে আসে, ভেঙে ভেঙে বাংলায় বলে, আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। ইফাত দোপা পিছিয়ে যায়। তারা ছুঁয়ে দেওয়ার আগে সে মুখ দেখতে চায়। ইফাত যদি খুব বড় ভুল না করে তাহলে এটা মিষ্টি, কলিজার টুকরো বোন। বিদেশি লোক দুটো ভ্রু কুঁচকে তাকায় ইফাদের পানে। সাহেবও বেজায় বিরক্ত, কঠিন সুরে বলে, কি হয়েছে ইফাত? জিভ তারা ঠোঁট ভিজিয়ে নেয় ইফাত। দুই চোখে পানি টলমল করে ওঠে। দাদা ভাই, কেন জানি মনে হচ্ছে এটা মিষ্টি, পূর্ণতা না। সাহেবের বুকটাও কেঁপে ওঠে। সে তাড়াহুড়ো করে মুখের উপর থেকে কাপড় সরিয়ে ফেলে। অবচেতন মিষ্টি। মাথায় হাত দিয়ে বসে পড়ে সাহেব। গোটা দুনিয়ায় তার কোনো দুর্বলতা নেই। সংসার, সন্তান, বউ, কোনো মায়া তাকে আটকাতে পারে না। কিন্তু নাতনির বেলায় সে ভীতু দুর্বল। ভীষণ ভালোবাসে সে নাতনিকে। ইফাত বুকের সাথে জড়িয়ে নেয় মিষ্টিকে। বিদেশি লোক দুটো বিরক্ত। তাদের মধ্যে একজন আবারও বলে ওঠে, ওই মেয়েটা কোথায়? সাহেব জবাব দিতে পারে না। মনে মনে সে রেগে যায় পূর্ণতার ওপর। ভেবেছিল বিক্রি করে দিয়েই শান্ত হবে, তবে এবার পরিকল্পনা পাল্টে ফেলে। ওই মেয়ে তেজ এবং বুদ্ধিতে ভরা শরীরটা ভোগ করবে জমিদার। নাতি বউকে বিছানায় নিয়েই ছাড়বে এবং তারপরই থামবে। ইফাত দাঁতে দাঁত চেপে বলে, বিচ্ছু মেয়েটা প্রচন্ড চালাক। সে চালাকি করে আমার বোনকে রেখে পালিয়েছে। রেগে যায় বিদেশি ভদ্রলোক দুটো। হুঙ্কার ছেড়ে বলে, তাকে খুঁজে আনুন, না হয় আমাদের টাকা ফেরত দিন। জমিদার সব টাকা আগেই নিজের কবজায় নিয়ে নিয়েছে। টাকা ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। তাই তিনি হেসে ভদ্রলোক দুটোকে কিছু একটা বোঝায় এবং কুটিল হাসে। তারাও জমিদারের কথায় সাই জানায়। ইফাত মিষ্টিকে কোলে নিয়ে বাড়ির দিকে যায়। মিষ্টিকে সে ভীষণ ভালোবাসে। গোটা জমিদার বাড়ির অশুদ্ধ পুরুষদের একমাত্র দুর্বলতা হচ্ছে এই মিষ্টি। তারা গোটা দুনিয়ার কাছে নরপিশাচ হলেও মিষ্টির কাছে সাধু পুরুষ। ইফতিয়ার খানিকটা দূরত্বে দাঁড়িয়ে সবটা দেখছিল। সে জানতো মিষ্টির কোনো ক্ষতি হবে না, তবুও নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যেতে পারেনি। মিষ্টিকে চোখের আড়াল করতে মন সায় দেয়নি, তাই সে আড়ালে থেকে গিয়েছে। ইফাত মিষ্টিকে নিয়ে যেতেই ইফতিয়ার দীর্ঘশ্বাস ফেলে। বুকে হাত চেপে বিড়বিড় করে বলে, আমার পূর্ণতা, আমার শরীরের এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকা অবধি তোমার শরীরে পরপুরুষের স্পর্শও লাগবে না। তুমি আমার না হওয়ার শান্তি। তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার। এতক্ষণ গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকা অভিরাজ স্থির হয়ে বসে পড়ে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। উস্কো খুস্কো চুল, ফ্যাকাশে মুখমণ্ডল এবং এলোমেলো শার্টে তাকে পাগল পাগল দেখাচ্ছে। পানির অভাব বোধ করছে অভি। গলা শুকিয়ে চৌচির হয়ে আছে তার। আখি পল্লব টকটকে লাল রং ধারণ করেছে। হয়তো কেঁদেছে সে। অভির সামনে থাকা খাটে অর্ধ উলঙ্গ হয়ে শুয়ে আছে একটা মেয়ে। গত 5 ঘন্টা যাবত এই মেয়ের সাথে অভিকে এই কক্ষে বন্দি করে রাখা হয়েছে।
মেয়েটা বহুভাবে আকৃষ্ট করার চেষ্টা করেছে অভিকে। নিজের সম্পূর্ণ জামাকাপড় খুলে ফেলতেও দুবার ভাবেনি, কিন্তু অভির মধ্যে কোনো ধরনের উত্তেজনা সে সৃষ্টি করতে পারেনি। উল্টে দেখেছে চরিত্রহীন জমিদার নাতির করুণ মুখমণ্ডল, জল ভরা আঁখি, বউয়ের চিন্তায় ছটফট করতে থাকা সদ্য মনোনীত হওয়া এমপিকে, যার শ্যামলা বর্ণে এবং চওড়া পুরুষালী শক্তপোক্ত শরীর দেখে যে কোনো রমণী ঘায়েল হবে। এই পুরুষের থেকে শারীরিক তৃপ্তি পেতে এই অতিথিশালার সকল রমণী ইচ্ছুক। অভিরাজের মায়াভরা মুখ দেখে এতদিন বিছানায় পাওয়ার খায়েশ জন্মেছিল মেয়েটার, কিন্তু আজকে অভিরাজের ব্যবহারে মুগ্ধ মেয়েটা। মনে মনে বেশ কয়েকবার আওড়ায়, যে রমণী অভিশপ্ত জমিদার বাড়ির বড় রাজপুত্রের অধিকারিণী অর্ধাঙ্গিনী হয়েছে, সে রমণী পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী। আল্লাহ সে ভাগ্যবতী নারীর মঙ্গল করুক। খট করে আওয়াজে দরজা খুলে যায়। বদ্ধ উন্মাদ অভি দ্রুত পায়ে এগিয়ে যায়। দরজা খুলেছে ঈশান। অভি ঈশানের দুই গালে হাত রেখে শুধায়, আমার পূর্ণ কোথায়? ঠিক আছে তো আমার বউ? ঈশান মৃদু হেসে মাথা নাড়ায়, ভাবি একদম ঠিক আছে, কিন্তু তোমাকে কে বন্দি করে রেখেছে এখানে? শুকরিয়া আদায় করে নেয় অভি, অতঃপর চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। দীর্ঘ 8 ঘন্টা পরে পিটপিট করে চোখ খোলে পূর্ণতা। মাথাটা এখনো ভারী লাগছে, চোখের পাতা কাঁপছে। দৃষ্টি মেলতেই মাথার ওপরে থাকা সাদা রঙের দেওয়াল দেখতে পায়। ঘাড় বাঁকিয়ে আশেপাশে তাকায়। এই কামরা পূর্ণতা চেনে না। তখনই মনে পড়ে তাকে পাচার করার পরিকল্পনা চলছিল। এক লাফে উঠে বসে পূর্ণতা, বুক কাঁপছে। নিজেকে দেখে নেয় ভালো করে, পোশাক ঠিকঠাকই রয়েছে। তার মানে কি তারা এখনো ওকে ভোগ করেনি? হাত পায়ে মৃদু কম্পন অনুভব করে পূর্ণতা। ধীরে ধীরে আঁখি পল্লব ভারী হয়ে ওঠে, হাঁটুতে মুখ গুজিয়ে ফুপিয়ে ওঠে, বিড়বিড় করে বলতে থাকে, এমপি সাহেব কোথায় আপনি? আমাকে বাঁচান, আমার গায়ে পরপুরুষের ছোঁয়া লাগতে দিয়েন না এমপি সাহেব। আমি আপনার সাথে বাঁচতে চাই, সংসার করতে চাই আপনার সাথে। এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। এখনো আপনার সাথে যোচনা বিলাস করা বাকি, আপনাকে প্রাণ ভরে দেখা বাকি, আপনার হাত ধরে অনেকটা পথ হাঁটার ইচ্ছেটা পূর্ণ করা বাকি। আপনার সন্তানের মা হতে চাই আমি। আমার কোলে ছোট্ট একটা রাজকুমার আসবে, যাকে নিয়ে আপনি খুনসুটি করব। আমার বড্ড ইচ্ছে এমপি সাহেব, আপনার সাথে সুখের রাজ্যে বসবাস করব। এত অপূর্ণ ইচ্ছে নিয়ে আমি দুনিয়ার ছাড়তে চাই না, আমাকে বাঁচিয়ে নিন। তখন দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে পলি, হাতে খাবারের থালা। পলিকে দেখে পূর্ণতা আশার আলো খুঁজে পায়। 2-1বার কথা হয়েছিল তাদের। বেশ ভালো মানুষ, শুধু পরিস্থিতির চাপে খারাপ কাজে লিপ্ত হয়েছিল। পলি এসে পূর্ণতার পাশে বসে, একটু হেসে হাত বুলায় পূর্ণতার মুখে। ভয় পেও না, তুমি সুরক্ষিত। কিছু তো ছিল এই কথায়। সত্যিই পূর্ণতার ভয় অর্ধেক কমে যায়। ঠোঁট উল্টে কেঁদে ফেলে। এই কান্না সুখের, এটা প্রশান্তির কান্না। পলি পূর্ণতাকে টেনে বুকে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। দায়িত্ববান স্বামী পেয়েছ, সে নিজের জান দিয়ে দিবে, তবু তোমার গায়ে এতটুকু আঁচ লাগতে দিবে না। ভাগ্যবতী তুমি মেয়ে, শুকরিয়া আদায় করো, চোখের পানি ফেলো না। কান্নার মাঝেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। সে ঠিক জানতো অভিতাকে বাঁচিয়ে নিবে। গোটা দুনিয়ার সাথে লড়াই করে হলেও পূর্ণতাকে নিজের বুকে আগলে রাখবে। মাথা তোলে পূর্ণ, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে জিজ্ঞেস করে, আমার এমপি সাহেব কোথায়? পলি ভাতের থালা হাতে তোলে, বেগুন ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে ভাত মাখতে মাখতে জবাব দেয়, তোমার কাছেই আসছে, খাওয়া শেষ হওয়ার আগেই চলে আসবে বলে পূর্ণতার মুখের কাছে এক লোকমা ভাত এগিয়ে দেয়। পূর্ণতা পলির মুখপানে এক নজর তাকিয়ে মাথা নিচু করে বলে, আমি ওনার সাথে খাবো, আসুক উনি। মুখটা কালো হয়ে যায় পলির, সাথে বোধহয় একটু বিরক্তও হয়। তুমি কেন না খেয়ে বসে থাকবে? খেয়ে নাও। উনিও না খেয়ে আছে, একসাথেই খাবো। হাত ছাড়ে পলি, হাত ধুয়ে ভাতের থালা নামিয়ে রাখে। তুমি বোধহয় সবাইকে বিশ্বাস করো না, তাই না? মৃদু হাসে পূর্ণতা, আপনাকে বিশ্বাস করছি। জমিদার বাড়ির বউ করেছি আমি আপনাকে, অন্ধকার জীবন থেকে মুক্তি দিয়েছি। সেইটুকু কৃতজ্ঞতা থেকে আপনি আমার কোনো ক্ষতি করবেন না।
পলি প্রতি উত্তরের জবাব দেয় না, শুধু ফোঁস করে শ্বাস টানে। কিছু কথা বলতে চাচ্ছিল পূর্ণতাকে, কিন্তু বলতে পারছে না। পলিকে উসখুস করতে দেখে পূর্ণতা বলে, আমার শাশুড়ি রয়েছে এসবের পেছনে, জানি আমি। চমকাই পলি। এই কথাই সে বলতে চাচ্ছিল, কিন্তু পূর্ণতা জানল কি করে? পলিকে চমকাতে পেরে তৃপ্তির হাসি হাসি পূর্ণতা, আপনি যে খাবারটা এনেছেন এতেও ড্রাগ মেশানো রয়েছে। এবার ঘামতে থাকে পলি, শুকনো ঢোক গিলে এদিক ওদিক দৃষ্টি লুকাতে থাকে। বাঘের গুহায় ঢুকে বাঘের সাথে লড়াই করতে নেমেছি, এইটুকু সতর্ক তো থাকতেই হয়, তাই না? জবাব দেয় না পলি, একটু বসে থেকে ভাতের থালা নিয়ে চলে যায়। পূর্ণতা ভাগ্যকে ধিক্কার জানায়। অভি আসে আরও কিছু সময় পরে। দরজা খুলে পূর্ণতাকে বসে থাকতে দেখে সে দাঁড়িয়ে পড়ে, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। 1 কিলোমিটারে বেশি পথ সে দৌড়ে এসেছে। বিধ্বস্ত অভিকে দেখে পূর্ণতারও নজর আটকে যায়। আবারও আঁখি পল্লবে ভিড় জমায় অশ্রু কণারা। কতক্ষণ পরে দেখলো অভিকে, হবে 17-18 ঘন্টা। এ যেন 17-18 বছর মনে হচ্ছে। মানুষটা যেন কিছু মুহূর্তেই বদলে গিয়েছে। সবসময় পরিপাটি হয়ে থাকা মানুষটার কোঁচকানো শার্ট, এলোমেলো চুল, ফুলো ফুলো চোখ দুটো, ক্লান্ত আদলখানা, সব মিলিয়ে অন্যরকম লাগছে পূর্ণতার এমপি সাহেবকে। অভি ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে পূর্ণতার নিকট। 2 হাত গলিয়ে দেয় পূর্ণতার 2 গালে। বৃদ্ধ আঙ্গুলের সাহায্যে মুছে দেয় পূর্ণতার চোখের পানি। মাথা নাড়িয়ে বারণ করে কান্না করতে। অভির আঁখিতেও টলমল করছে পানি। অতঃপর পূর্ণতা 2 হাতে জাপটে জড়িয়ে ধরে অভির কোমর। অভি ওর পরম যত্নে আগলে নেয় পূর্ণতাকে। আমার পূর্ণতা, আমার জান, আমি চলে এসেছি। পৃথিবীর কোনো শক্তি পারবে না আমাকে তোমার থেকে কেড়ে নিতে। আমার প্রাণ থাকতে তোমাকে কেউ ছুঁতে পারবে না। বিলাপ বকতে থাকে অভি। পূর্ণতা চোখ বন্ধ করে শুনতে থাকে। আহা, কলিজা ঠান্ডা হচ্ছে তার, তৃষ্ণা মিটছে। এই মানুষটার থেকে দূরে যেতে হলে পূর্ণতা বাঁচবে না। অভি পূর্ণতাকে বুক থেকে তোলে। পুনরায় 2 গালে হাত দিয়ে পাগলের মতো চুমু খেতে থাকে পূর্ণতার চোখে মুখে। পূর্ণতা মৃদু হেসে বলে, আমার এমপি সাহেব থাকতে আমার কিচ্ছু হবে না, ভয় পাবেন না, আমি আছি আর সারা জীবন থাকবো। এবার অভি শান্ত হয়, বুকে জড়িয়ে চোখ বন্ধ করে নেয়। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে। আমার হৃদয় আপনাকে ঘৃণা করার আগে যেন আমার মরণ হয়। জানালার বাইরে দাঁড়িয়েছিল ইফতিয়ার। দীর্ঘ 7 ঘন্টা সে একইভাবে দাঁড়িয়ে আছে। তৃষ্ণা মিটিয়ে দেখছিল পূর্ণতাকে আর নিরাপত্তা দিচ্ছিল। যখন পূর্ণতা শান্ত হয়ে ঘুমাচ্ছিল, ইফতিয়ারের দৃষ্টি নড়ছিল না। কি আছে মেয়েটার মাঝে? এই মেয়েটাকে পৃথিবীর কোথায় গেলে পাওয়া যাবে? কি করলে এই মেয়েটার হৃদয়ে একটু জায়গা পাওয়া যাবে? পরপারে তুমি আমারই হবে, তোমার হৃদয়ের জুড়ে আমার বসবাস থাকবে, থাকবেই। আমার আল্লাহ নিষ্ঠুর নয়, আমারও তো ভালোবাসে বিফলে যাবে না। চোখের কোণে জমে থাকা অশ্রু কণা হাতের উল্টো পিঠে মুছে প্রস্থান করে ইফতিয়ার। পেছন ঘুরে তাকাতে ইচ্ছে করছিল, কিন্তু তাকাই না। সালটা ছিল 2000। কানাডা থেকে সদ্য বাংলাদেশে পা রেখেছে ইফতিয়ার চৌধুরী। এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার পথে নজর আটকে গিয়েছিল লম্বা চুলওয়ালা এক রমণীর ওপর, যার পরনে ছিল নীল কামিজ এবং সাদা পাজামা ওড়না। শপিং ব্যাগে বই নিয়ে স্কুলে যাচ্ছে বোধহয়। ভীষণ হাসি পেয়েছিল ইফতিয়ারের। শপিং ব্যাগে কেউ বই নেয়? গাড়ি থামিয়ে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করেছিল রমণীকে। লাভ অ্যাট ফার্স্ট সাইট। মেয়েটা যখন লম্বা চুলের মোটা বিনুনিটা পেছনে ঠেলে পাশে থাকা শোয়ের কথায় খিলখিল করে হেসে উঠেছিল, ইফতিয়ারের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। বুকের বাঁ পাশে হাত চেপে রেখেছিল সে। তখন কন্যা কোন ক্লাসে পড়তো? 6। তারপর গোটা মানিকগঞ্জ শহর ঘুরে লম্বা বিনুনিওয়ালা রমণীকে খুঁজে বের করেছিল ইফতিয়ার। নজর ডাকছিল কন্যার ওপর। দীর্ঘ 3 বছর মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে দেখেছে ইফতিয়ার। হঠাৎ একদিন বাবার ব্যবসায়ের সুবিধার্থে তাকে পাড়ি জমাতে হয়েছিল ঢাকা শহরে। পরিকল্পনা ছিল ঢাকা থেকে ফিরে রমণীকে ঘরণী বানাবে, ধুমধাম করে হৃদয় হরিণীকে বউ বানিয়ে আনবে। আঁকাবাঁকা মেঠো পথ ধরে হেঁটে চলেছে অভিপূর্ণ। পূর্ণতা হাঁটছে আর আশেপাশের গাছের পাতা ছিঁড়ছে। টকটকে লাল রঙের শাড়ি পরনে, লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে পড়েছে।
ফর্সা গোলগাল মুখখানায় হাসির ঝিলিক, এক হাতে পেয়ারা, তাতে একটু পরপর কামড় বসাচ্ছে। অভিমুগ্ধ হয়ে দেখছে পূর্ণতাকে। অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, সকলেই অভিকে সালাম জানাচ্ছে। অভিও আলতো হেসে সালাম ফেরাচ্ছে। কাঁচা রাস্তায় উঠতেই অভি হাত ধরে পূর্ণতার। পূর্ণতা তাকায় অভির মুখপানে। অভিরাজের নাম অভিরাজ না হয়ে মায়ারাজ হওয়া উচিত ছিল। বিলাই চোখ দুটোর দিকে তাকালে পূর্ণতা দিশাহীন হয়ে যায়, ডুবে যায় অতল চোখে। কি মায়া! এই পুরুষটাকে কখনো অন্যায় করতে পারে না। চলো না পূর্ণ, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো ভাব থাকবে না, শত্রু থাকবে না। অভির কণ্ঠে আকুতি। ভয় পাচ্ছেন এমপি সাহেব? পূর্ণতা গম্ভীর গলায় প্রশ্ন করে। অভি চমকে ওঠে, কাচুমাচু হয়ে যায়, ঘামছে বোধহয়, বিচলিত দেখাচ্ছে তাকে। অভির আদলখানা দেখে পূর্ণতা খিলখিল করে হেসে উঠে বলে, আমাকে হারানোর ভয়ের কথা বলেছি। শুকনো ঠোক গেলে অভি। পূর্ণতা পেয়ারায় শেষ কামড় দিয়ে বলল, খুব ভালোবাসেন আমায়। আমাকে হারানোর ভয়ে আপনার কলিজা কাঁপে। আমাকে ছাড়া আপনি অসহায়, জীবন দিয়ে দিবেন, তবুও আমার ক্ষতি হতে দিবেন না, তাই না এমপি সাহেব? অভি জবাব দেয় না। রাস্তার পাশে বিশাল গাছে ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল। টকটকে লাল রঙে গাছটা সেজেছে নতুন রূপে। কৃষ্ণচূড়া ফুল বরাবরই পূর্ণতার ভীষণ পছন্দের, তাই রাস্তার পাশে পড়ে থাকা একখানা ফুল তুলে নেয়। অভির সামনে হাঁটু মুড়ে বসে ফুলখানা অভির দিকে এগিয়ে দিয়ে বলে, আপনাকে আমি আমৃত্যু ভালোবেসে যাব। যদি বাঁচার জন্য আরও একটা জীবন পাই, সেই জীবনেও আমি শুধু আপনাকেই ভালোবাসবো। পরপারে আমি আপনারই পিছু নেব। হাসরের ময়দানে আমি আপনার অপেক্ষায় থাকব। অভি পূর্ণতার থেকে ফুলটা নেয়, হাত ধরে পূর্ণতাকে দাঁড় করিয়ে তৃপ্তির হাসি হাসে, কিন্তু কোনো জবাব দিতে পারে না। পূর্ণতা অভির হাত জড়িয়ে হাঁটতে থাকে। আমি এত সাহসী কেন হলাম এমপি সাহেব? কেন মানুষের মন পড়তে পারি? কেন সব কিছু বুঝে যাই? জানেন, দিন শেষে প্রতিবাদী মেয়েরা ভেঙে গুড়িয়ে পড়ে, তারা তাদের ভালো থাকা হারিয়ে ফেলে। অভি যেন মুখে কুলু পেটেছে, একটা কথাও সে বলছে না, শুধু পূর্ণতার কথা শুনছে। আমার একটা সুন্দর জীবন হতো, হয়তো এত অভিজাত্যের ছোঁয়া পেতাম না, তবে সুখী হতাম। আমার ছোট্ট একটা ঘর হতে পারত, সুন্দর একটা সংসার হতো, যে সংসারে আমাকে সবাই ভালোবাসতো। কিন্তু সেসব কিছুই হলো না। আমার সংসার হলো ঠিকই, তবে বালির সংসার। সমুদ্রের পাড়ে বালি দিয়ে উঁচু অট্টালিকা বানিয়েছি আমি। সেই অট্টালিকায় আমার বসবাস। যে কোনো মুহূর্তে সমুদ্রের বিশাল ঢেউ আমার অট্টালিকা ভাসিয়ে নিয়ে যাবে। এটা কি আমার প্রাপ্য ছিল? শেষের কথাটা অভির মুখপানে তাকিয়ে বলে পূর্ণতা। অভি দীর্ঘশ্বাস ফেলে বলে, এক জীবন সব পেয়ে গেলে আফসোস করতে কি নিয়ে? বালির সংসারকে আঁকড়ে ধরে রাখো পূর্ণতা, যখন ভেসে যাবে তখন না হয় আফসোস করিও, দিন শেষে তবুও তো আফসোস করে বলতে পারবে, আমার একটা এমপি সাহেব ছিল যে আমাকে সুখ কিনে দিতে পারেনি। পূর্ণতা হাসে, মেনে নিয়েছি আমি। সেলিনা বেগম 3 সন্তানের জননী হলেও এখনো অঢেল সুন্দরী। মায়ের সৌন্দর্যের পুরোটা পেয়েছে পূর্ণতা, যাকে বলে মায়ের মতো সুন্দরী। সেলিমের রিক্সা গতকাল ভেঙে ফেলেছে জমিদারের মেজো নাতি ইফাদ, একদম গুঁড়ো করে দিয়েছে। রিক্সাই ছিল সেলিমের জীবিকা নির্বাহের একমাত্র হাতিয়ার। গতকাল থেকেই সেলিম ঘরবন্দি হয়ে আছে, কেঁদেছে অনেক, ভেবেছিল এমপির কাছে যাবে বিচার নিয়ে, কিন্তু পর মুহূর্তেই চিন্তা করেছে এতে মেয়ের সংসারে অশান্তি হতে পারে। এক মেয়েকে হারিয়েছে তিনি, না খেয়ে মরে যাবে, তবুও আর এক মেয়ের সংসারে অশান্তির কারণ হবে না। ছোট্ট পলাশ বাবার পাশে হামাগুড়ি দিয়ে বই পড়ছে, ক্লাস 4-এ পড়ে সে। সেলিনা উঠোন ঝাড়ু দিচ্ছে, এমন সময় তাদের উঠোনে এসে দাঁড়ায় কয়েকজন পুরুষ। সবাইকেই চেনে সেলিনা, এরা জমিদারের সাথের লোক। সেলিনা মাথার ঘোমটা আরও একটু টেনে নেয়। আতোয়ার নামের লোকটা তার পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে বলে, জামাই কোনে তোমরা, ডাকো তারে। সেলিনা ঝাড়ু ফেলে রুমে ঢোকে। সেলিম উঠে বসে। কেন? বাইরে আসেন। সেলিম সাদা রঙের গেঞ্জি গায়ে চাপাতে চাপাতে বের হয়, ওনার পেছনে সেলিনাও যায়। কিছু হইছে? সেলিম ভয়ে ভয়ে জিজ্ঞেস করে। আতোয়ার একদলা থুতু উঠোনে ফেলে জবাব দেয়, তোমার তো কপাল খুলে গেছে। তোমার বিবিরে মনে ধরেছে জমিদারের, তিনি লইয়া যাইতে কইছে,
এক রাইতে মেলা টাকা দিব, খালি জমিদারের তৃপ্তি দেবার পরেই কেল্লাফতে। আতঙ্কে ওঠে সেলিম, কেঁপে ওঠে সেলিনার সত্তা। দোপা পিছিয়ে যায় তিনি। ছোট্ট পলাশ গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়। সেলিনা ছেলেকে ধরে দাঁড়ায়। সেলিম আমতা আমতা করে বলে, কি কইতেছেন আপনারা? আমাগরে টেহা লাগবো না। আর একটা লোক, নাম তার ফজল, তিনি বলে, তোমার টেহা না লাগলে নাই, জমিদারের তোমার বউরে লাগবেই লাগবে। আমরা যে নিয়ে যাইতাছি, ওনাগরে প্রয়োজন ফুরাইলে সহি সালামতে দিয়া যাব। সেলিনা ছেলেকে বুকের মধ্যে আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আমার শরীরে কেউ হাত দিবেন না। ওনাদের এগিয়ে আসতে দেখে বলে, আতোয়ার সেলিনার হাত ধরে শক্ত করে। তেজ দেখাবা না। সেলিমকে বাকিরা ধরে ফেলে। টেনে হিঁচড়ে সেলিনা বেগমকে নিয়ে যেতে থাকে আতোয়ার। পলাশ মা মা বলে চিৎকার করে কেঁদে ওঠে। আশেপাশের বাড়ির মানুষগুলো এগিয়ে আসে, কেউ সাহায্য করে না, চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। পলাশ গড়াগড়ি খেয়ে কাঁদতে থাকে। মায়ের পেছনে খানিকটা দৌড়ে যেতেই তাকেও কেউ ধরে ফেলে। অসহায় সেলিম তাকিয়ে থাকে সেলিনার পানে। আহারে, জীবন মেয়ের মৃত্যুর মাস ঘোরেনি। 2 হাতে মাটি দিয়েছে মেয়ের কবরে, এখন কি স্ত্রীকেও হারিয়ে ফেলবে? এই 2 হাতে স্ত্রীর কবরে মাটি দিতে হবে? দীর্ঘ 2 দিন পরে পূর্ণতা জমিদার বাড়িতে ফিরেছে। অভি কোনো একটা কাজে বাইরে রয়ে গিয়েছে। পূর্ণতা নিজ কক্ষে প্রবেশ করতেই বরাবরের মতো বিছানার উপরে ডায়েরিখানা দেখতে পায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। এই ডায়েরি হচ্ছে পূর্ণতার পরম বন্ধু। আজকে তাড়াহুড়ো করে নয়, বরং ধীরে সুস্থে ডায়েরি খোলে। 36 নম্বর পৃষ্ঠায় নতুন করে লেখা হয়েছে লাল কালি দিয়ে, প্রিয় পূর্ণতা, পরবারে তোমার সব আক্ষেপ মিটিয়ে দেব। নদীর পাড়ে বালুর অট্টালিকায় সিমেন্ট বসাবো, বুকের মধ্যে যত্নে আগলাবো তোমায়, ভালোবাসায় ভরিয়ে দিব তোমার হৃদয়। তুমি অপেক্ষা করতে পারবে তো? ঠোঁটের কোণে হাসি চওড়া হয় পূর্ণতার। বিড়বিড় করে বলে, ইফতিয়ার চৌধুরী, আপনাকে আমার প্রয়োজন। অভি প্রবেশ করে কক্ষে। হাতের ডায়েরিখানা পূর্ণতা রেখে দেয় পড়ার টেবিলে। অভি ঘামে ভেজা শার্ট খুলতে খুলতে বলে, পূর্ণ, কাপড় পাল্টে নাও, ইফতিয়ার চৌধুরীর বাড়িতে যাব। লোকটা আমাকে ভীষণ ভালোবাসে, আমার দিকে তাকিয়ে থাকবে। অভি দাঁড়ায়, টাকাই পূর্ণতার দিকে। বউ যে তাকে খেপাতে চাচ্ছে বেশ বুঝতে পারছে, তাই আলতো হেসে বলে, আমার বউ শুধু আমার দিকে তাকাবে, এটাই চলবে আমার। সবার আগে ঘুম ভাঙে রেশমা বেগমের। আজকেও তার ব্যতিক্রম নয়। তিনি সকাল সকাল রান্নাঘরের দিকে অগ্রসর হয় নিজের জন্য কিছু খাবার বানাতে। অন্ধকার এখনো কাটেনি, তবে আবছা আলোতে সকল কিছুই দৃশ্যমান। তিনি সিঁড়ি ভেঙে নিচে নামতেই পায়ের কাছে কিছু একটা বেঁধে যায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিচে তাকাতেই চিৎকার করে ওঠে। মানুষের মাথা পড়ে আছে তার পায়ের কাছে। রেশমার চিৎকারে ঘুম ছুটে যায় সকলেরই। দৌড়ে আসে এবং আতঙ্কে ওঠে সকলেই। আমার দায়িত্ব পালন করার বয়স ছিল না। একটা প্রভাবশালী পরিবারের নিকৃষ্ট দৃষ্টি আমাকে দায়িত্বের বেড়াজালে আটকে দিয়েছিল। আমার সংসার করার বয়স ছিল না, কিন্তু ভাগ্য আমাকে সংসারের টানাপোড়েনে বেঁধে দিয়েছে। প্রেমে পড়ার বয়স ছিল না আমার, কিন্তু একজোড়া চোখ আমাকে প্রেমে পড়তে বাধ্য করেছিল। স্কুলে যাওয়ার বয়সে আমি শ্বশুরবাড়িতে পড়ে আছি। পড়াশোনা নিয়ে চিন্তা করার বয়সে আমি স্বামীর বুকে মাথা রেখে নিজেকে বাঁচানোর চিন্তায় বিভোর থাকি। আমি এমন জীবন চাইনি। স্বপ্ন দেখেছিলাম বড় হব, বাবা মায়ের দুঃখ ঘুচাবো, ভাই বোনকে একটা সুন্দর জীবন দিব। কিন্তু কিছু নরপিচাস আমার নিষ্পাপ বোনটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, শেষ করে দিয়েছে তাকে। আমার বুকটা খালি করে দিয়েছে। বোনের মুখটা যখনই আমার চোখের সামনে ভেসে ওঠে আমি বেপরোয়া হয়ে যাই। প্রতিশোধের আগুন জ্বলতে থাকে আমার শরীরে। 6 জন মিলে ধর্ষণ করেছিল আমার বোনকে। তারপর সেই নরপিচাসগুলো দৃষ্টি দিয়েছে আমার মায়ের দিকে। আমার মা আমার জান্নাত, সেই জান্নাতের গায়ে নরপিচাসের ছোঁয়া লাগতে দিতাম কি করে আমি? এতদিনে প্রাণ জুড়িয়েছে আমার, কলিজা ঠান্ডা হয়েছে। আমি নির্মমভাবে খুন করে নরপিচাসের মধ্যে একজনকে মুন্ডু আলাদা করে দিয়েছি। তার যে হাত দিয়ে আমার বোনের শরীরের কাপড় খুলেছিল সেই হাত আমি 4 টুকরো করে ফেলেছি। যে চোখ দিয়ে আমার বোনের দিকে তাকিয়েছিল সেই চোখ তুলে ফেলেছি আমি।
যে ঠোঁট দিয়ে আমার বোনকে চুমু খেয়েছিল সেই ঠোঁটও আমি কেটে নিয়েছি। যে লিঙ্গ জোরে এতটা উতলা সেই লিঙ্গ থেতলে দিয়েছি। আমি শান্তি পাচ্ছি, এবার ভীষণ শান্তি পাচ্ছি। অস্ত্র হাতে নেওয়ার বয়স ছিল না আমার, কিন্তু পরিবেশ বা পরিস্থিতির চাপে হাতে অস্ত্র তুলে নিয়েছি। এবার আমি কাউকে বাঁচতে দেব না, শেষ করে দিব সবাইকে। পাপের রাজ্য ধ্বংস করব আমি। হাতে থাকা লম্বা চিঠিখানা পড়ে আতঙ্কে ওঠে ইফতিয়ার। 102 ডিগ্রি জ্বর তার। চিঠিখানা পড়াতে বোধহয় জ্বর পালিয়ে গেল। এক লাফে উঠে বসে সে। তার পাশে বসেছিল মিষ্টি। গতকাল মিষ্টির কানে খবর পৌঁছিয়েছে যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ইফতিয়ার। ঠিক সেই মুহূর্তেই বাড়ি থেকে পালিয়ে চলে এসেছে ইফতিয়ারের নিকটে। 3 কিলো রাস্তা দৌড়ে হাসপাতালে পৌঁছিয়েছে। এই রাতেও ফেরেনি বাড়িতে। পূর্ণতা এবং অভিরাজ এসেছিল ইফতিয়ারকে দেখতে এবং তারা মিষ্টিকে নিয়ে যেতে চেয়েছিল, তবুও মিষ্টি যায়নি। অভির হাতে পায়ে ধরে অনুরোধ করে থেকে গিয়েছে। মিষ্টির পাগলামি দেখে ইফতিয়ার ঠোঁট বাঁকিয়ে মলিন হেসে বলেছিল, দুনিয়াটা এমন কেন আল্লাহ, যে যারা চায় সে তারা পায় না। যারা কপালে রাখেন নাই তার সাথে দেখা কেন করিয়েছিলেন? যারা ছুঁয়ে দেখার সাধ্য নেই তার জন্য হৃদয় কেন পড়ে? ইফতিয়ারকে বসে যেতে দেখে চমকায় মিষ্টি। সে ইফতিয়ারের পাশে মোড়া টেনে বসেছিল। দাঁড়িয়ে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? ইফতিয়ার শান্ত দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে মলিন হেসে বলে, আমি ঠিক আছে, বিচলিত হয়ে না। আমার বাবা আপু ওনারা কোথায়? মিষ্টি মাথা নিচু করে জবাব দেয়, ইরিন আপু খাবার আনতে গিয়েছে, আর চাচা বাসায় গিয়েছে। ঠিক আছে, তুমি বসো গিয়ে। ঠিক আছে আমি। মিষ্টি মাথা নাড়িয়ে বসে। ইফতিয়ার দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, আমার পবিত্র পূর্ণতার হাতে খুন মানায় না, ফুল মানায়। আমি তোমাকে আর একটাও খুন করতে দেব না পূর্ণতা। তোমার প্রতিশোধ আমি নেব। খুনের তকমা আমার গায়ে লাগুক, তোমার না। তুমি পবিত্র, তুমি উপমা, তুমি সুহাসিনী, তুমি ভালোবাসা, তুমি সুখ, তুমি শান্তি। জমিদার বাড়িতে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। প্রতিটি মানুষ ভয়ে সিটিয়ে আছে, কেননা নিকৃষ্টভাবে খুন করা হয়েছে আলতাফ নামের জমিদারের ডান হাতকে। আলতাফের মাথা পাওয়া গিয়েছে বাড়ির মূল ফটকে। চোখ দুটো পড়েছিল তারই খানিকটা দূরে। দুটো পা পাওয়া গিয়েছে জমিদার সাহেবের কক্ষের সামনে। হাত পাওয়া গিয়েছে ইফাদের কক্ষের সামনে। চিন্তিত সকলে। সাহেব তার 3 ছেলে এবং 5 নাতিদের নিয়ে বৈঠক বসেছে। পলি এবং মমতাকে বৈঠকে থাকার অনুমতি দিলেও বাড়ির বউদের এবং পূর্ণতাকে অনুমতি দেওয়া হয়নি। এতে অবশ্যই পূর্ণতার কোনো মাথা ব্যথা নেই। সে রান্নাঘরের এক কোণে মোড়া টেনে বসে গরুর মাংস খাচ্ছে। সাহেব গম্ভীর স্বরে বলে, কি হচ্ছে ইফাত? এইরকম খুন কে করতে পারে? ঈশান এবং ইমন মাথা নিচু করে আছে। ভয়ে তারা কাঁপছে। কিসের ভয় তাদের? এরকম লাশ দেখেই কি ভয় তাদের? হয়তো তাই। অভিও সাহেবের মতো গম্ভীর সুরে বলে, যাদের সাথে অন্যায় করেছে তাদের মধ্যে থেকেই কেউ করেছে, অস্বাভাবিক কিছু নয়। বিরক্ত হয় সকলে। মামুন দাঁতে দাঁত চেপে বসে। তুই সাধু পুরুষ নয় যে বড় বড় কথা বলবি। অসাধু পুরুষও আমি নই। তোমাদের মতো আমার জিভ বেরিয়ে থাকে না। মেয়ে দেখলেই শরীর জ্বালায় না। ইফাত সাথে সাথে বলে, তা বেরোবে কেন? পেয়েছিস তো কচি বউ, যখন তখন মধু। বাকিটা শেষ করার আগে অভি ইফাদের নাক বরাবর ঘুষি মারে। ছিটকে খানিকটা দূরে সরে যায় ইফাদ। ব্যথায় কুকিয়ে ওঠে। চমকে ওঠে সকলে। মনির রেগে বলে, অভি, ওর গায়ে হাত কেন তুললি? অভি ইফাদের দিকে তাকিয়ে জবাব দেয়, চুপ। আমার বউয়ের নাম দ্বিতীয়বার মুখে আনলে ওর জিভ টেনে ছিঁড়ে দেবো আমি। সে যায় সকলে। সাহেব বলে, মেয়েটা তোমার তাবিজ করেছে না কি? হ্যাঁ করেছে, তাবিজ করেছে আমায়। আর দাদু ভাই তোমাকেও বলছি, পূর্ণতার দিকে তাকালে ভয়ঙ্কর মৃত্যু উপহার পাবে তুমি। আমি তোমার গায়ে হাত তুলতে পারবো না বলে কিন্তু বেঁচে যাবে না। বলেই অভি বেরিয়ে যায়। সাহেব নিচের ফকফকে সাদা দাড়িতে হাত বুলিয়ে তাকায় পলির পানে। মমতা বেগম চুপসে আছেন। তুমি কিছু করতে পারলে না? পলি তাচ্ছিল্য হেসে বলে, আমাকে পতিতালয়ে দিয়ে আসো। পূর্ণতার ক্ষতি আমি করতে পারবো না, ক্ষমা করবেন। পলিও বেরিয়ে যায়। মমতা বিশ্ব জয়ের হাসি হেসে বলে,
ভুল মানুষের উপর ভরসা করলে দিন শেষে এইভাবেই ঠকতে হবে। শিউলি একটু পরপর তাকাচ্ছে পূর্ণতার দিকে। ইতিমধ্যেই 6 পিস গোস্ত পেটে চালান করেছে সে। সব খেয়ে ফেলবে নাকি? পূর্ণতার শাশুড়ির নজর খেয়াল করে একটু এগিয়ে বসে। শিউলি রুটি বেলছিল। পূর্ণতা এগিয়ে এসে বলে, মা, আপনি আমায় ভালোবাসেন? শিউলি চমকায়, সাথে সাথে জবাব দিতে পারে না। শুকনো ঢোক গিলে একটু সময় নিয়ে বলে, হ্যাঁ বাসি তো। আমিও জানি তো মা, আমিও আপনাকে ভালোবাসি। শিউলি মলিন হাসে। পূর্ণতা গোস্তের টুকরোয় কামড় দিয়ে বলে, মা, আপনার বুকে চাকু চালালে আমায় রক্ষা করবেন তো? শিউলি বেগম চমকে ওঠে, আতঙ্কিত দৃষ্টিতে তাকায় পূর্ণতার মুখপানে। হাসে পূর্ণ, হাত ধুয়ে হাত মুছে শিউলি বেগমের আঁচলে, সাথে মুখটাও মুছে নেয়। অতঃপর 2 হাতে চাপটে জড়িয়ে পিঠে মাথা এগিয়ে জোরে শ্বাস নেয়। আহা, তোমার শরীরে মামা একটা গন্ধ আছে, যেটা আমার মায়ের শরীরে পাই আমি। শিউলি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়, কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। পূর্ণতা চুমু খায় শিউলির পিঠে। মা জানো, ওরা না আমার মায়ের দিকে নজর দিয়েছে, আমার মাকে তুলে এনেছিল, আমার বোনের মতো মায়ের পরিণতি করতে চাচ্ছে। মা তুমি বলো না, কি করে আমার মাকে বাঁচাবো আমি? মুখের কোণে পানি আসে পূর্ণতার। শিউলি নিজের থেকে পূর্ণতাকে ছাড়িয়ে পূর্ণতার দিকে ঘোরে। জল ভরা দৃষ্টি দেখে একটু মায়া হয় শিউলির। সে পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার মতো মেয়ে থাকতে তোমার মায়ের শরীরে হাত দেবে এমন স্পর্ধা কারো নেই। পূর্ণতা তাচ্ছিল্য হাসে। ঠিকই বলেছ, আমিই বাঁচাবো আমার মাকে। শিউলি প্রতি উত্তরে শুধু একটু হাসে। স্কুলের গেটে পা রাখতেই পূর্ণতার কানে আসে 25 জন মেয়ে গায়েব। তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথা গরম হয়ে যায় পূর্ণতার। ঠিক বুঝতে পেরেছে এসব কার কারসাজি। ক্লাসরুমে ঢুকে না পূর্ণতা, গেট থেকেই উল্টে রাস্তায় পা বাড়ায়। উদ্দেশ্য ইফতিয়ারের বাড়িতে যাওয়া। আজকে এর একটা বিহিত পূর্ণতা চাই। সবগুলো মেয়েকে সহি সালামতে বাড়িতে পৌঁছে দেবে, এটাই পূর্ণতার প্রতিজ্ঞা। তার জন্য ইফতিয়ারের বাড়িতে কেন? তবে কি পূর্ণতা ইফতিয়ারকে ভরসা করছে? ইফতিয়ারের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে? ইফতিয়ার এবং অভি মুখোমুখি বসে আছে। ইফতিয়ারের চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। এটা অবশ্য জ্বরের প্রভাবে। মিষ্টি এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সে থাকতে চায়নি এদের কথার মধ্যে, কিন্তু অভির কড়া নির্দেশ এখানে থাকতে হবে। অভি ইফতিয়ারকে দেখে বরাবরই মুগ্ধ হয়। পুরুষ মানুষ এত সুন্দর হয় নাকি? ছেলে হয়েও অন্য ছেলের প্রশংসা করতে পিছুপা হয় না অভি। নিঃসন্দেহে অভির থেকে ইফতিয়ার 100 গুণে বেশি সুন্দর। অভি এবং ইফতিয়ার এক জায়গায় দাঁড়ালে সকলের দৃষ্টি ইফতিয়ারের দিকে থাকবে। অভির নিশ্চুপতা দেখে ইফতিয়ার বলে, বাবা মা বোন পরিবার ফেলে আমি এখানে পড়ে আছি পূর্ণতা নিরাপত্তা দিতে। যতবার পূর্ণতা বিপদে পড়েছে ততবার তাকে আমি বাঁচিয়েছি। তাহলে স্বামী হিসেবে আপনি কি করলেন? বউয়ের নিরাপত্তা দিতে পারেন না, তাহলে আপনি কেমন স্বামী? অভি জবাব দেয় না, মাথা নিচু করে ফেলে। ভালোবাসলে আগলে রাখতে জানতে হয়, ভালোবাসলে ভালো রাখতে জানতে হয়। অভি অকপটে জবাব দেয়, তুমি আবার পূর্ণতার থেকে দূরে থাকবে, তাকে ইমপ্রেস করার চেষ্টা একদম করবে না। হো হো করে হেসে ওঠে ইফতিয়ার। টোল পড়া গালের প্রাণ খোলা হাসিতে বোধহয় ইফতিয়ারের সৌন্দর্য আরও বেড়ে গেল। হাসি নিয়ন্ত্রণে আনে ইফতিয়ার। চোখের কোণে পানি জমেছে হাসতে হাসতে।